বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই এই করোনাকালীন মহা দুর্যোগের সময় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো, এবং আশা করি যে তোমরা সবাই বাড়িতে বসে না থেকে মোটামুটি পড়ার কাজটি চালিয়ে যাচ্ছ। আমি তোমাদের সাথে ইতিপূর্বে যুক্তিবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং তোমরা জানো যে জ্ঞান অর্জনের অন্যতম উপায় হলো অনুমান। কেননা মানুষ ইচ্ছা করলে সবকিছু প্রত্যক্ষভাবে জানতে পারে না, তাকে পরোক্ষভাবে অনেক কিছু জানতে হয় বা পরোক্ষ জ্ঞানের উপর নির্ভর করতে হয়, এবং এই পরোক্ষ জ্ঞানের অন্যতম উপায় হলো অনুমান। এবং অনুমান হলো দুই ধরনের রয়েছে, এটি হলো অবরোহ অনুমান এবং অন্যটি হলো আরোহ অনুমান। এবং তোমরা আজও জানো যে যুক্তিবিদ্যার প্রথম পত্রে অবরোহ অনুমান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং দ্বিতীয় পত্রে আরোহ অনুমান এবং তার নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয়। আমরা আজকে অবরোহ অনুমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইতিপূর্বে অবরোহ অনুমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যুক্তিবাদ, পদ, ব্যাপ্যতা, অন্যান্য বিভিন্ন নিয়ম কানুন, এবং ইতিপূর্বে আমরা মাধ্যম অনুমান নিয়ে আলোচনা করেছি। আমরা মাধ্যম অনুমান নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবা। এই ক্লাসটি কয়েকটি ভাগে বিভক্ত, কেন এর আলোচনা যেহেতু অনেক বড়, এর জন্য একটি ক্লাসে এই আলোচনা সম্ভব না। তারপরও চেষ্টা করেছি আমি সংক্ষেপে তোমাদেরকে এ ব্যাপারে ধারণা দেওয়ার জন্য। আজকের ক্লাস ছাড়াও কয়েকটি ক্লাস হবে এই মাধ্যম অনুমানের উপর। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করবা। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে মাধ্যম অনুমান। আজকের পাঠ থেকে বা আজকের আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো হলো মাধ্যম অনুমান, তারপরে সহানুমান, এবং সহানুমানের বৈশিষ্ট্য। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো মাধ্যম অনুমান, অর্থাৎ মাধ্যম অনুমান কাকে বলে, মাধ্যম অনুমানের বৈশিষ্ট্য, অন্যান্য বিষয়, তারপরে সহানুমান এবং সহানুমানের বৈশিষ্ট্য। থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো মাধ্যম অনুমানের ধারণা প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য বিশ্লেষণ করতে পারবে, সহানুমানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সহানুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে কি হলো, মাধ্যম অনুমানের ধারণা প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য বিশ্লেষণ করতে পারবে, সহানুমানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সহানুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তোমরা জানো যে যুক্তিবিদ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো অবরোহ যুক্তিবিদ্যা এবং অন্যটি হলো আরোহ যুক্তিবিদ্যা। অবরোহ যুক্তিবিদ্যার মাধ্যমে আমরা কি করি, অবরোহ অনুমান সম্পর্কে এবং এর নিয়মকানুন সম্পর্কে আলোচনা করি।
এবং আরো যুক্তিবিদ্যায় আমরা আরো অনুমান এবং এর নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করি। অবরোহ অনুমান হলো সে ধরনের অনুমান যেখানে সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণায় পৌঁছানো হয়। অর্থাৎ অবরোহ অনুমানে কি করা হয়? অবরোহ অনুমানে সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণা পৌঁছানোর চেষ্টা করা হয়। অর্থাৎ যেমন আমরা যদি বলি যে সকল মানুষ হয় জ্ঞানী, সক্রেটিস হন মানুষ, অতএব সক্রেটিস হন জ্ঞানী। কি বলা হচ্ছে? যে সকল মানুষ হয় জ্ঞানী, সক্রেটিস হন মানুষ, অতএব সক্রেটিস হন জ্ঞানী। এই যে একটা অনুমানের কথা বললাম, এই অনুমানটাকে বলা হচ্ছে অবরোহ অনুমান। এর কারণ কি? যে এখানে আমরা কি করেছি? সার্বিক ধারণা থেকে আমরা কি করেছি? বিশেষ ধারণা পৌঁছানোর চেষ্টা করি বা বিশেষ ধারণা গঠন করেছি। এবং অবরোহ অনুমানে আরেকটি বৈশিষ্ট্য, সেটি হলো যে এর আশ্রয় বাক্যের যে ব্যাপকতা সেটি কোনো ক্রমে কিনা, এই সিদ্ধান্তের যে ব্যাপকতা সেটি কোনো ক্রমে এর আশ্রয় বাক্য থেকে বেশি নয়। অর্থাৎ সমানুমানের সিদ্ধান্তের যে ব্যাপকতা সেটি হলো এর আশ্রয় বাক্য থেকে হয়তো কম ব্যাপক হবে, অথবা আশ্রয় বাক্যের সমব্যাপক হবে। যেমন এই আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্তের ব্যাপকতা কম, কিন্তু এই আশ্রয় বাক্যের হলো সমব্যাপক। যদি এখানে সক্রেটিসের কথা বলা হচ্ছে, এখানেও সক্রেটিসের কথা বলা হচ্ছে, তো তাহলে এই বাক্যের ব্যাপকতা এবং এই বাক্যের ব্যাপকতা সমান, কিন্তু এই বাক্যের তুলনায় এই সিদ্ধান্তের ব্যাপকতা কম। যে কারণে এটিকে আমরা বলছি কি, এই অনুমান প্রক্রিয়াকে বলা হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ অনুমানে কে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি। একটি হলো মাধ্যম অবরোহ অনুমান, অন্যটি হলো মাধ্যম অবরোহ অনুমান। বলা হচ্ছে যে অবরোহ অনুমানে একটি মাত্র যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অমাধ্যম অবরোহ অনুমান বলে। কি বলা হলো? যে অবরোহ অনুমানে একটি মাত্র যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অমাধ্যম অবরোহ অনুমান বলে। যেমন এই অনুমান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে একটি মাত্র যুক্তি বাক্য রয়েছে এবং তার উপর নির্ভর করে আরেকটি যুক্তি বাক্য গঠন করা হয়েছে। তাহলে এই একটি যুক্তি বাক্যের উপর নির্ভর করে আমরা কি করছি? একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং এই ধরনের অনুমানকে আমরা বলবো যে অমাধ্যম অবরোহ অনুমান, কারণ এখানে কোনো মাধ্যম নেই, এখানে সরাসরি একটা বাক্য থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর যে অবরোহ অনুমানে একটির অধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। কি বলা হলো? যে অবরোহ অনুমানে একটির অধিক বা একের অধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মাধ্যম অবরোহ অনুমান বলে। যেমন আমরা যদি বলি যে সকল মানুষ হন যুক্তিবাদী, সক্রেটিস হন মানুষ, অতএব সক্রেটিস হন যুক্তিবাদী। কি বলা হলো? যে সকল মানুষ হন যুক্তিবাদী, সক্রেটিস হন মানুষ, অতএব সক্রেটিস হন যুক্তিবাদী। তাহলে এটি হলো একটি মাধ্যম অবরোহ অনুমান। এই যুক্তিটা কি? এই যুক্তিটি হলো একটি মাধ্যম অবরোহ অনুমান। কারণ কি? যেখানে একের অধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করা হয়েছে। এই অনুমানে দেখা যাচ্ছে যে একের অধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করা হয়েছে, যার কারণে এটাকে বলা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। এবং অবরোহ কেন? যেহেতু এই সিদ্ধান্তের ব্যাপকতার আশ্রয় বাক্য থেকে কম,
বা সমব্যাপক, অর্থাৎ এই রাষ্ট্র বাক্য থেকে বেশি না। এই সিদ্ধান্তের ব্যাপকতা এই রাষ্ট্র বাক্যের তুলনায় বেশি না, যার ফলে এটি হলো অবরোহ অনুমান প্রক্রিয়া। এবং যেহেতু একের অধিক হলো যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যে কারণে এটাকে বলা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। এতক্ষণ আমরা মাধ্যম এবং মাধ্যম অনুমান নিয়ে আলোচনা করলাম। মাধ্যম অনুমানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এসব আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। বলা হচ্ছে যে মাধ্যম অনুমান হলো অবরোহ অনুমান, অর্থাৎ অবরোহ অনুমানের এক ধরনের একটি প্রকার হলো মাধ্যম অনুমান। তারপর এখানে একাধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আশ্রয় বাক্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকে। সিদ্ধান্ত আশ্রয় বাক্যগুলো থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। সিদ্ধান্ত আশ্রয় বাক্যগুলো থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তারপরে সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল। আকারগত বা রূপগত সত্যতার উপর গুরুত্ব আরোপ করা হয়। তাহলে কি বলা হচ্ছে যে মাধ্যম অনুমান হলো এক ধরনের অবরোহ অনুমান। এখন অবরোহ অনুমান বৈশিষ্ট্য আমরা জানি যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনোই তার আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক নয়। অর্থাৎ যে সমস্ত বাক্যের উপর নির্ভর করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেই সিদ্ধান্তের ব্যাপকতা ওইসব বাক্য তুলনায় হয় কম হবে অথবা সমব্যাপক হবে। কিন্তু কোনো ক্রমেই এই সিদ্ধান্তের ব্যাপকতা তার আশ্রয় বাক্য থেকে বেশি হবে না। সুতরাং মাধ্যম অনুমানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, যে মাধ্যম অনুমান যেহেতু অবরোহ অনুমান, এর জন্য এই সিদ্ধান্তের ব্যাপকতা কিন্তু তার আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না। তারপর বলা হচ্ছে যে একাধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাধ্যম অনুমানে কি করা হয়? একের অধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একের অধিক বলতে সেখানে দুটা তিনটা বা অনেকগুলো থাকতে পারে হয়তো, কিন্তু একটির উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন হবে না। এই ক্ষেত্রে হলে কি হবে? একের অধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করা হবে। তারপর বলা হচ্ছে কি আশ্রয় বাক্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। আশ্রয় বাক্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ যে সমস্ত বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন হবে তাদের মধ্যে সম্পর্ক থাকতে হবে। মানে শুধু যুক্তি বাক্য হলেই হবে না, শুধু একাধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করতে হবে, কিন্তু সেই বাক্যগুলো পরস্পর বিচ্ছিন্ন হলে হবে না। তাদের মধ্যে কি থাকতে হবে? পারস্পরিক সম্পর্ক থাকতে হবে। তাহলে এটা কেবল হলো দেখা যাচ্ছে যে সেই সম্পর্কের উপর নির্ভর করে আমরা কি করতে পারি? তখন সিদ্ধান্ত গঠন করতে পারি। যে কারণে বলা হচ্ছে যে আশ্রয় বাক্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। তারপর বলা হচ্ছে যে সিদ্ধান্ত আশ্রয় বাক্যগুলো থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। তাহলে মাধ্যম অনুমানের যে সিদ্ধান্ত সেটি কি হবে? সেটি তার আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে। অর্থাৎ ওই ধরনের আশ্রয় বাক্য দেখলে এই ধরনের সিদ্ধান্তই অনুমিত হবে, এর ব্যতিক্রম হবে না। যে ধরনের আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করা হয়েছে, ওই ধরনের যদি আশ্রয় বাক্য হয় তাহলে এই রকমই সিদ্ধান্ত হবে, এর অন্য রূপ হবে না। যে কারণে বলা হচ্ছে যে এদের মধ্যে কি আছে? একটা অনিবার্য সম্পর্ক রয়েছে। মানে অনিবার্য সম্পর্ক হলে আবশ্যিক সম্পর্ক, যেটা মানে ব্যতিক্রম হয় না আর কি। তো তাহলে দেখা যাচ্ছে যে যেসব আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করে ওই সিদ্ধান্তই নিশ্চিত হবে, এর বিপরীত কিছু হবে না। যেখানে বলা আছে এদের মধ্যে কি আছে? অনিবার্য সম্পর্ক বিদ্যমান আছে বা বিদ্যমান থাকে।
তারপরে বলা হচ্ছে যে সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল। অর্থাৎ যেসব আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত গঠন করব, সেই সিদ্ধান্তের সত্যতা তার আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য হবে, আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় সিদ্ধান্ত মিথ্যা হবে। সিদ্ধান্ত সত্য অথচ আশ্রয় বাক্য মিথ্যা এরকম হবে না, বা সিদ্ধান্ত মিথ্যা আশ্রয় বাক্য সত্য এই ধরনের হবে না। তাহলে দেখা যাচ্ছে যে যদি হলো সিদ্ধান্ত সত্য হয় তাহলে মনে করতে হবে তার আশ্রয় বাক্যগুলো সত্য, বা আশ্রয় বাক্যগুলো সত্য হলে আবার সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। এবং সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে বুঝতে হবে যে আশ্রয় বাক্যর কোনো না কোনোটির মধ্যে হলো মিথ্যাত্ব আছে, যার ফলে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। যে কারণে বলা হচ্ছে যে সিদ্ধান্তের সত্যতা তার আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল। এরপর বলা হচ্ছে কি যে আকারগত বা রূপগত সত্যতার উপর গুরুত্ব আরোপ করা হয়। মাধ্যম অনুমান যেহেতু অবরোহ অনুমান, এবং অবরোহ অনুমানের ক্ষেত্রে কি করা হয়, আকারগত বা রূপগত সত্যতার উপর গুরুত্ব আরোপ করা হয়। আমরা জানি যে হলো সত্যতা দুই ধরনের। সত্যতা কয় ধরনের? সত্যতা হলো দুই ধরনের, একটি হলো বস্তুগত সত্যতা আর আরেকটি হলো আকারগত বা রূপগত সত্যতা। বস্তুগত সত্যতা হলো বাস্তব পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, অর্থাৎ বাস্তবে যা আছে, মানে যুক্তি ব্যাখ্যা যা বলা হচ্ছে সেটি যদি বাস্তবে থাকে তাহলে সেটি হলো সত্য, এটি বাস্তব পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। আরেক ধরনের সত্যতা রয়েছে যেটা হলো নিয়মের উপর নির্ভরশীল, অর্থাৎ যে নিয়মে যুক্তি গঠন করার দরকার বা প্রয়োজন, সেই নিয়মে যদি হলো যুক্তি গঠন করা হয় তাহলে সেটি তার হলো আকারগত বা রূপগত সত্যতা অর্জন করেছে মনে করা হয়। যেহেতু মাধ্যম অনুমান হলো অবরোহ অনুমান, এবং অবরোহ অনুমানের ক্ষেত্রে হলো দেখা যাচ্ছে যে বাস্তব পর্যবেক্ষণে এটি হলো আকারগত বা রূপগত সত্যতার উপর গুরুত্ব আরোপ করা হয়। সেই কারণে মাধ্যম অনুমানের ক্ষেত্রে হলো কি হবে, মাধ্যম অনুমানের ক্ষেত্রে হলো আকারগত বা রূপগত সত্যতার উপর গুরুত্ব আরোপ করা হয়। মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে যদি আমরা বাক্যের কথা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে অমাধ্যম অনুমানে কি হয়, অমাধ্যম অনুমানে মোট হলে কয়টি যুক্তি ব্যাখ্যা থাকে? অমাধ্যম অনুমানে মোট হলো দুইটি যুক্তি ব্যাখ্যা থাকে, তার মধ্যে একটি হলো আশ্রয় বাক্য এবং অন্যটি হলো সিদ্ধান্ত। অর্থাৎ একটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত টানা হয়। এই মোট হলো দুইটি যুক্তি ব্যাখ্যা থাকে। কোথায় থাকে এটা হলো মাধ্যম অবরোহ অনুমানে, কি বলে অমাধ্যম অবরোহ অনুমানে। আর মাধ্যম অনুমান যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে মাধ্যম অনুমানে মোট হলো 3 বা 3-এর অধিক যুক্তি ব্যাখ্যা থাকে। সেটা কিরকম, যে আশ্রয় বাক্য হলো 2 বা 2-এর অধিক থাকবে, আর সিদ্ধান্ত হলো একটি, সিদ্ধান্ত একটি। তাহলে আশ্রয় বাক্য 2টি বা 2-এর অধিক এবং সিদ্ধান্ত হলো একটি থাকবে। এই মোট হলো 3টি বা 3-এর অধিক যুক্তি ব্যাখ্যা থাকবে। তারপর যদি আমরা সিদ্ধান্ত লক্ষ্য করি তাহলে দেখবো যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্যের আংশিক পরিবর্তিত রূপ আমরা দেখতে পাবো। অর্থাৎ অমাধ্যম অনুমানে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি হলো যে বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে সেই বাক্যের আংশিক পরিবর্তিত রূপ। যেমন আমরা যদি বলি সকল ফুল হয় সুন্দর, তাহলে এই বাক্যটির যদি আমরা এইভাবে বলি যে কিছু সুন্দর বস্তু হয় ফুল, তাহলে এটি হলো অমাধ্যম অনুমান, এবং যেটিকে বলা হচ্ছে আবর্তন আর কি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম বাক্যটির অর্থাৎ সকল ফুল হয় সুন্দর, এই বাক্যটির কিছুটা পরিবর্তিত রূপ এনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম কি যে কিছু সুন্দর বস্তু হয় ফুল। কিন্তু যদি আমরা মাধ্যম অনুমানের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখবো যে মাধ্যম অনুমানে করা হয় কি পরস্পর সম্পর্কযুক্ত আশ্রয় বাক্য সমূহ থেকে নিশ্চিত একটি নতুন যুক্তি বাক্য। অর্থাৎ এর সিদ্ধান্ত হলো কি, এর সিদ্ধান্ত হলো একটি নতুন যুক্তি বাক্য। এইটি হলো, এবং এই নতুন যুক্তি বাক্যটি যে আশ্রয় বাক্য থাকে
সেই আশ্রয় বাক্যগুলোর পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে অনুমিত হয়। অর্থাৎ মাধ্যম অনুমানের ক্ষেত্রে যে সমস্ত যুক্তি বাক্য আশ্রয় বাক্য হিসেবে ব্যবহৃত হয় তাদের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে সম্পূর্ণ নতুন একটি যুক্তি বাক্য গঠন করা হয়, এবং এই যুক্তি বাক্যের সঙ্গে কিন্তু আশ্রয় বাক্যগুলো সম্পর্ক রয়েছে। এই যুক্তি বাক্যের সঙ্গে আশ্রয় বাক্যগুলো সম্পর্ক রয়েছে, এবং এই আশ্রয় বাক্যগুলো থেকে এই যে সিদ্ধান্তটি এটি হলো অনিবার্যভাবে যেটি নিঃসৃত হয়। তাহলে দেখা যাচ্ছে যে অমাধ্যম অনুমানে যেখানে আশ্রয় বাক্যকে আংশিক পরিবর্তিত করে হলো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেক্ষেত্রে হলো মাধ্যম অনুমানের ক্ষেত্রে হলো একাধিক আশ্রয় বাক্যের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে একটি নতুন বাক্য গঠন করা হচ্ছে। এরপরে যদি আমরা এর গুরুত্ব খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে এখন অমাধ্যম অনুমান যেহেতু আশ্রয় বাক্যের একটি পরিবর্তিত রূপ এর সিদ্ধান্ত, মানে এখানে কোনো নতুনত্ব নাই তেমন কোনো, যেহেতু এই ক্ষেত্রে নতুনত্ব তেমন কিছু নাই, এর জন্য এর ক্ষেত্রে জ্ঞানের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু যথাযথ গুরুত্ব পায়নি আর কি। অর্থাৎ আমরা অনুমানের মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের তেমন কোনো জ্ঞান অর্জিত হচ্ছে না। আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে কি হয়, মাধ্যম অনুমান যেহেতু আশ্রয় বাক্যগুলোতে নিশ্চয়িত সিদ্ধান্ত একটি নতুন যুক্তি বাক্য বিদেশি এর হলো গুরুত্ব অপরিসীম। এখন যা কিছু নতুন তাই কিন্তু জ্ঞান। আমাদের যদি নতুন কোনো বিষয় সম্পর্কে ধারণা লাভ হয় তাহলে কিন্তু আমাদের জ্ঞানের উন্মেষ ঘটে। তাহলে দেখা যাচ্ছে যে মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা হলো জানা থেকে অজানা যাওয়ার যে একটা বিষয়, যেটি অনুমানের অন্যতম একটা বৈশিষ্ট্য, যে অনুমানের মধ্যে দুটি বিষয় থেকে একটি হলো জানার বিষয় বা জানার অংশ থাকে, এবং অন্যটি হলো অজানা অংশ। জানার উপর নির্ভর করে আমরা অজানা অংশ খুঁজছি, তাহলে অজানা সম্পর্কে ধারণা করে, এবং যার ফলে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। তো মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমাদের সেই ঘটনাটি ঘটে, আমাদের হলো জানা আছে, এই জানা বাক্যের উপর নির্ভর করে আমরা কিন্তু নতুন একটি বাক্য গঠন করছি, যার ফলে আমরা নতুন তথ্যের সন্ধান পাচ্ছি, যার ফলে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের গুরুত্ব কিন্তু জ্ঞানের অর্জনের ক্ষেত্রে এটি অপরিসীম। তারপরে যদি আমরা এর অনুমান প্রক্রিয়া খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে অনুমান প্রক্রিয়া খেয়াল করে তাহলে দেখবো যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে যে কোনো কোনো যুক্তিবিদ যেমন মিলবেন এই সমস্ত যুক্তিবিদ মনে করেন যে এটি প্রকৃত বা যথার্থ অনুমান নয়, অর্থাৎ তারা এই অনুমান প্রক্রিয়াটিকে হলো যথার্থ অনুমান হিসেবে গণ্য করেন না, যেহেতু এখানে আশ্রয় বাক্যের আংশিক পরিবর্তনের মাধ্যমে হলো সিদ্ধান্ত গঠন করা হয়, যে কারণে এই ক্ষেত্রে হলো জানা থেকে অজানা যে যাওয়ার যে প্রক্রিয়াটি এটি কিন্তু যথাযথ অনুষ্ঠিত হয়নি, যার ফলে দেখা যাচ্ছে যে এখানে হলো প্রকৃত জ্ঞান অর্জনের সেরকম কোনো উপায় নেই, এবং অনুমান যেভাবে হওয়ার দরকার তাদের মতে এই অনুমানটি সেভাবে গঠন করা হয় না, এই অমাধ্যম অনুমান, যার ফলে এইটিকে তারা প্রকৃত বা যথার্থ অনুমান বলতে রাজি নয়, বা তাদের মতে এটি হলো প্রকৃত বা অনুমান নয় আর কি। আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এটি হলো প্রকৃত অনুমান প্রক্রিয়া, কেননা এই অনুমানের মাধ্যমে আমরা নতুন জ্ঞান অর্জন করি, অর্থাৎ এখানে জানার থেকে অজানা দেওয়ার প্রক্রিয়া আছে, বা এই অনুমানের ক্ষেত্রে নতুনত্ব আছে, যার ফলে এটিকে তারা এইটিকে হলো অধিকাংশ যুক্তিবিদ প্রকৃত অনুমান প্রক্রিয়া হিসেবে গণ্য করে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা অমাধ্যম এবং মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা কতগুলো পার্থক্য লক্ষ্য করলাম, সেগুলোকে যদি বাক্য সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা কি করছি, অমাধ্যম অনুমানের হলো দুটি যুক্তি বাক্য থাকে, সেই ক্ষেত্রে হলো মাধ্যম অনুমানের হলো তিনটি বা তিনের অধিক যুক্তি বাক্য থাকে। তারপরে অমাধ্যম অনুমান হলো কি হয়, আশ্রয় বাক্য আংশিক পরিবর্তিত করে হলো সিদ্ধান্ত গঠন করা হয়, কিন্তু মাধ্যম অনুমানে হলো পরস্পর সম্পর্কযুক্ত আশ্রয় বাক্য থেকে একটি নতুন যুক্তি বাক্য গঠন করা হয়। তারপরে গুরুত্বের বিবেচনায় দেখা যাচ্ছে যে যেহেতু অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের আংশিক পরিবর্তিত রূপ, সেই কারণের গুরুত্ব কম, আর এখানে মাধ্যম অনুমানের ক্ষেত্রে একাধিক আশ্রয় বাক্যের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে নতুন একটি বাক্য গঠন করা হয়, যার ফলে এর হলো গুরুত্ব
বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে নতুনত্বের বিষয় আছে, যে কারণে এই অমাধ্যম অনুমান প্রক্রিয়াকে হলো অনেক যুক্তিবিদ যথার্থ অনুমান প্রক্রিয়া মনে করেন না, কিন্তু মাধ্যম অনুমান হলো যে প্রকৃত অনুমান প্রক্রিয়া। মাধ্যম অনুমান প্রক্রিয়ার মধ্যে অন্যতম অনুমান প্রক্রিয়া হলো সহানুমান। সহানুমান হলো বলা হচ্ছে যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সহানুমান বলে। কি বলা হলো, যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি যুক্তি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সহানুমান বলে। যেমন সহানুমানের গঠন সম্পর্কে যুক্তিবিদ্যা জনক অ্যারিস্টটলের সূত্রটি বিবেচনা করা হয়। অ্যারিস্টটল সহানুমান সম্পর্কে যে সূত্রটি আবিষ্কার করেন সেটির নাম হলো ডিকটাম ডি ওমনি অ্যাট নুলো, অর্থাৎ সকল এবং কিছু নয় সংক্রান্ত সূত্র। অ্যারিস্টটলের সূত্রটি হলো ডিকটাম ডি ওমনি অ্যাট নুলো, বা সকল এবং কিছু নয় সংক্রান্ত সূত্র। এই সূত্রের মূল কথা হলো যে কোনো শ্রেণী সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা যায় তা ওই শ্রেণীর অন্তর্গত প্রত্যেকটি ব্যক্তি বা বস্তু সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা যায়। আমরা সূত্রটা আবার লক্ষ্য করি, কি বলা হচ্ছে যে কোনো শ্রেণী সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা যায় তা ওই শ্রেণীর অন্তর্গত প্রত্যেকটি ব্যক্তি বা বস্তু সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা যায়। এখন যুক্তিবিদরা এই সূত্রটিকে হলো সমান গঠনের মূল সূত্র হিসেবে বিবেচনা করেন। এই সূত্রটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এখানে এর মধ্যে তিনটি যুক্তি বাক্যের কথা বলা আছে। সেটি কি, যে বলা হচ্ছে যে কোনো শ্রেণী সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, অর্থাৎ সহানুমানে একটি যুক্তি বাক্য থাকবে যেখানে উদ্দেশ্যপদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হবে, এবং এই উদ্দেশ্যপদটি হবে অবশ্যই শ্রেণীবাচক উদ্দেশ্যপদ। এই শ্রেণীবাচক উদ্দেশ্যপদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হবে। তারপর বলা হচ্ছে যে তা ওই শ্রেণীর অন্তর্গত প্রত্যেকটি ব্যক্তি বা বস্তু সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা যায়, অর্থাৎ আরেকটি বাক্য থাকবে যেখানে কোনো কিছু ওই শ্রেণীর অন্তর্গত তা বোঝানো হবে। এবং এই যে আমরা প্রথম বাক্যে শ্রেণী সম্পর্কে কোনো বিষয়কে স্বীকার করলাম বা অস্বীকার করলাম, এবং দ্বিতীয় বাক্য আমরা দেখালাম যে সেই বিষয় বা বস্তুটি হলো ওই শ্রেণীর অন্তর্গত, এবং এর ফলে কি হবে, এই দুইটি বাক্যের পারস্পরিক সম্পর্কের ফলে আমরা কি করতে পারবো, যে এর উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত গঠন করতে পারবো। এবং সেই সিদ্ধান্তটা হবে কি, যে প্রথম বাক্যে যা বলা হয়েছে কোন শ্রেণী সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয়েছে, এবং দ্বিতীয় বাক্যের উদ্দেশ্য সম্পর্কে সেই কথাটিকে স্বীকার বা অস্বীকারের মাধ্যমে আমরা এর সিদ্ধান্ত গঠন করতে পারবো। যার ফলে এই সূত্রটিকে বলা হয় সহানুমানের একটি মূল সূত্র। সহানুমান সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। যুক্তিবিদ জোসেফ বললেন, সহানুমান হলো প্রকৃতপক্ষে এমন এক ধরনের যুক্তি যেখানে অভিন্ন একটি তৃতীয় পদের সাথে অন্য একটি পদের উদ্দেশ্য ও বিধেয় আকারের সম্পর্ক থেকে পদ দুটির নিজেদের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় আকারের একটি সম্পর্ক অনিবার্যভাবে মিশ্রিত হয়। তাহলে কি বলা হলো, যে সহানুমান হলো প্রকৃতপক্ষে এমন এক ধরনের যুক্তি, অর্থাৎ সহানুমান হলো এক ধরনের যুক্তি যেখানে অভিন্ন একটি তৃতীয় পদের সাথে অন্য দুটি পদের, অর্থাৎ সহানুমানের তিনটি পদ থাকবে, তার মধ্যে তৃতীয় একটি পদ থাকবে যেটি হলো অভিন্ন হবে, এবং এই দুটি পদের সাথে উদ্দেশ্য বিধেয় আকারের সম্পর্ক থেকে, অর্থাৎ যে তৃতীয় পদটি থাকবে সেটি হলো
এক যুক্তি বাক্য হয়তো উদ্দেশ্য বা বিধেয় এবং অন্য যুক্তি বাক্য এর উপর উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবে। এবং বলা হচ্ছে যে উদ্দেশ্য বিধেয় হিসেবে আকারের সম্পর্ক থেকে পদ দুটি নিজেদের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় আকারের একটি সম্পর্ক অনিবার্যভাবে নিশ্চিত হয়। আমরা একটি উদাহরণ লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে যে আমরা কি বলছি যে সকল ফুল হয় সুন্দর, সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, অতএব গোলাপ হয় সুন্দর। এখন যদি আমরা যোসেফের সংজ্ঞাটি লক্ষ্য করি তাহলে দেখি কি বলা হচ্ছে যে সহানুমান হলো প্রকৃতপক্ষে এমন এক ধরনের যুক্তি যেখানে অভিন্ন একটি তৃতীয় পদের সাথে অন্য দুটি পদের, অর্থাৎ এই সহানুমানের মধ্যে মোট কয়টি পদ থাকবে? 3টি পদ থাকবে। আমরা জানি যে প্রতিটি যুক্তি বাক্যে মোট 2টি পদ থাকে, একটি হলো উদ্দেশ্য পদ এবং অন্যটি হলো বিধেয় পদ। যেমন এই বাক্যে হলো সকল ফুল উদ্দেশ্য পদ এবং সুন্দর বিধেয় পদ, এই বাক্যে হলো সকল গোলাপ উদ্দেশ্য পদ এবং ফুল হলো বিধেয় পদ, এবং এই বাক্যে হলো সকল গোলাপ উদ্দেশ্য পদ এবং সুন্দর হলো বিধেয় পদ। তাহলে এই হিসাবে দেখা যাচ্ছে যে হয়তো মোট 6টি আমরা পদ পাচ্ছি, কিন্তু মূলত এখানে হলো 3 ধরনের পদ রয়েছে। সেটি কি? যে ফুল, গোলাপ এবং হলো সুন্দর, এই 3 ধরনের পদ রয়েছে, যার ফলে বলা হচ্ছে যে সহানুমানে মোট হলো 3টি পদ থাকবে। এবং বলা হচ্ছে যে এই তৃতীয় যে পদটি সেটি হলো কি হবে? অন্য দুটি পদের সঙ্গে উদ্দেশ্য বিধেয় আকারে থাকবে, অর্থাৎ তৃতীয় পদটি হলো অভিন্ন হবে। আমরা দেখা যাচ্ছে যে এখানে এই 2টি আশ্রবাক্যের মধ্যে হলো ফুল, ফুল এই কথাটি হলো বা এই শব্দটি হলো অভিন্ন, অর্থাৎ এটি হলো তৃতীয় পদ। যেহেতু এটা এখানেও ফুল, এটাও এই বাক্যে ফুল রয়েছে, তাহলে এটি হলো অভিন্ন তৃতীয় পদ। এবং এই 2টি বাক্যের মধ্যে আরো 2টি পদ আছে, একটি হলো সুন্দর এবং অন্যটি হলো গোলাপ। তাহলে এই 2টি বাক্যের সঙ্গে এখানে হলো উদ্দেশ্য আকারে এবং এই বাক্যে বিধেয় আকারে এখানে সম্পর্ক তৈরি করেছে। এবং এইরূপ সম্পর্ক হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এখানে এই যে উদ্দেশ্য পদ সুন্দর এবং এই যে বিধেয় পদ হলো গোলাপ, এই 2টি মিলে হলো আবার সিদ্ধান্তটি গঠিত হয়েছে। যে কারণে বলা হচ্ছে যে অভিন্ন একটি তৃতীয় পদের সাথে অন্য 2টি পদের উদ্দেশ্য ও বিধেয় আকারের সম্পর্ক থেকে পদ দুটির নিজেদের মধ্যে, অর্থাৎ এই পদ এবং এই পদ মিলে কি করলো? নিজেদের মধ্যে উদ্দেশ্য বিধেয় আকারের একটি সম্পর্ক অনিবার্যভাবে নিশ্চিত হয়। অর্থাৎ এই 2টি পদ হলো এই বাক্যে হলো উদ্দেশ্য এবং এই যে বিধেয় এবং উদ্দেশ্য আকারে ব্যবহৃত হয়েছে বা উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে, যার ফলে একটি সিদ্ধান্ত গঠিত হয়েছে। দেখা যাচ্ছে যে এই সিদ্ধান্তটাকে বলা হচ্ছে যে অনিবার্যভাবে নিশ্চিত হওয়া। এর কারণ কি? যে আমরা যদি এই তৃতীয় পদটিকে বাদ দিই তাহলে থাকে হলো সুন্দর এবং গোলাপ, এবং গোলাপ এবং এই সুন্দর মিলে সকল গোলাপ হয় সুন্দর, এই বাক্যটি নিশ্চিত হয়। এর অন্য ব্যতিক্রম কোনো বাক্যের সন্ধান পাওয়া যায় না, যার ফলে বলা হচ্ছে যে এখানে যে বাক্যটি নিশ্চিত হবে সেটি হলো অনিবার্যভাবে নিশ্চিত হবে। এবং আমরা উদাহরণ তাই দেখছি যে সকল গোলাপ হয় সুন্দর, এই বাক্যটি 2টি বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। এখন যদি আমরা জনসনের হলো সংজ্ঞাটা খেয়াল করি তাহলে দেখবো যে সেখানে বলা হচ্ছে কি যে সহানুমান হলো এক ধরনের যুক্তি, সহানুমান হলো এমন এক ধরনের যুক্তি যা 2টি আশ্রয়বাক্য একটি সিদ্ধান্ত গ্রহণ করে, যাদের মধ্যে 3টি পদ থাকে, যারা প্রত্যেকেই 2টি ভিন্ন যুক্তি বাক্যের মধ্যে অবস্থান করে। আমরা বাক্যটি আবার দেখি। বলা হচ্ছে যে সহানুমান হলো এমন এক ধরনের যুক্তি যা 2টি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত দান করে। এক্ষেত্রে আমরা দেখছি যে 2টি আশ্রয়বাক্য, এটি একটি আশ্রয়বাক্য এবং এটি একটি আশ্রয়বাক্য এবং এটি হলো সিদ্ধান্ত। তাহলে এই যুক্তিটি হলো কি করেছে? 2টি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং বলা হচ্ছে যে যাদের মধ্যে হলো 3টি পদ থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে হলো 3টি পদ রয়েছে, একটি হলো সুন্দর, একটি গোলাপ এবং অন্যটি হলো ফুল।
এই তিনটি পদ রয়েছে এবং যারা প্রত্যেকে দুটি ভিন্ন যুক্তি বাক্যের মধ্যে অবস্থান করে এবং এই তিনটি পদ কিন্তু এই যে ফুল, সুন্দর, গোলাপ, এটা দুইটা হলো যুক্তি বাক্যের মধ্যে অবস্থান করে আছে। তাহলে দেখা যাচ্ছে যে জনসন যে কথাটি বলল যে সেটি কি, যে সহানুমান হলো এমন এক ধরনের যুক্তি যা দুটি আশ্রয় বাক্য একটি সিদ্ধান্ত গ্রহণ করে, এবং আমরা দেখলাম যে এই সহানুমানের দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যাদের মধ্যে তিনটি পদ থাকে, এখানে দেখা যাচ্ছে যে তিনটি পদ রয়েছে, সুন্দর, ফুল এবং গোলাপ, এবং যারা প্রত্যেকে দুটি ভিন্ন যুক্তি বাক্য অবস্থান এবং এরা দুটো ভিন্ন যুক্তি বাক্যে অবস্থান করেছে। যুক্তিবিদ জনসন বলেন যে সহানুমান হলো এমন এক ধরনের অনুমান যেখানে সন্মান হলো এমন এক ধরনের অনুমান যেখানে একটি সাধারণ উপাদান থেকে একটি নতুন যুক্তি বাক্য গঠন করা হয়। সহানুমান হলো এমন এক ধরনের অনুমান যেখানে সহানুমান হলো এমন এক ধরনের অনুমান যেখানে একটি সাধারণ উপাদান থেকে নতুন যুক্তি বাক্য গঠন করা হয় যা কেবল প্রথম দুটি যুক্তি বাক্যের সমষ্টি নয় এবং যার সত্যতা তাদের থেকে অনিবার্যভাবে পরিণতি রূপে নিশ্চিত হয়। তাহলে বাক্যটি আমরা আবার খেয়াল করি। যে বলা হলো যে সহানুমান হলো এমন এক ধরনের অনুমান, তাহলে আমরা এখানে সহানুমান অনুমান এটা আমরা জানি। তারপর বলা হচ্ছে যে যেখানে একটি সাধারণ উপাদান থাকে, অর্থাৎ এই অনুমানের মধ্যে একটি সাধারণ উপাদান রয়েছে, যেটি আমরা দেখলাম ফুল, এই উপাদানটি হলো সাধারণ উপাদান, এবং বলা হচ্ছে যে এই সাধারণ উপাদান থেকে নতুন যুক্তি বাক্য গঠন করা, অর্থাৎ এই সাধারণ উপাদানের উপর নির্ভর করে আমি কি করছি, নতুন একটি যুক্তি বাক্য গঠন করলাম। অর্থাৎ এই ফুল এদের মধ্যে সম্পর্ক তৈরি করলে যার ফলে আমরা গোলাপ এবং সুন্দর মিলিয়ে একটি সিদ্ধান্ত বাক্য গঠন করলাম বা একটি নতুন যুক্তি বাক্য গঠন করলাম। এবং বলা হচ্ছে যা কেবল প্রথম দুটি বাক্যের সমষ্টি নয় বরং যার সত্যতা তাদের থেকে অনিবার্যভাবে পরিণতি রূপে নিশ্চিত হয়। অর্থাৎ এই যে বাক্যটি, এই বাক্যটি কিন্তু এই দুটি বাক্যের সমষ্টি না, বরং এই দুটি বাক্যের উপর নির্ভর করে এই বাক্য গঠন করা হয়েছে এবং এটা অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। কারণ কি, যে এখানে যদি আমরা এই ফুল এই পদটিকে বাদ দিই তাহলে এই পদটির মাধ্যমে সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক তৈরি হওয়ার ফলে এই গোলাপ এবং সুন্দর এদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে এবং এই সম্পর্কের ফলে কিন্তু এই যে সিদ্ধান্ত যে সকল গোলাপ হয় সুন্দর, এই বাক্যটি অনুমিত হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই দুইটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে এই সকল গোলাপ হয় সুন্দর, এই বাক্যটি নিঃসৃত হয়, এর ব্যতিক্রম কিন্তু নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। যার ফলে এদের মধ্যে কি আছে, যেহেতু এই দুইটি এই দুইটির বাক্যের উপর নির্ভর করে এই বাক্যটি তৈরি হয় এবং এই সিদ্ধান্ত এবং এদের মধ্যে এই জন্য কি আছে, অনিবার্য সম্পর্ক আছে। অর্থাৎ এই ধরনের সিদ্ধান্ত ছাড়া এই দুইটি বাক্য থেকে অন্য কোনো সিদ্ধান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই দুইটি বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করতে হলে পরে এই সিদ্ধান্তটি অনুমান করতে হয়। যার ফলে দেখা যাচ্ছে যে আমরা বলছি কি, যে এই আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে সিদ্ধান্ত গঠন করা হচ্ছে সেটি হলো অনিবার্যভাবে এই সিদ্ধান্তটি গঠিত হয়েছে এবং বলা হচ্ছে যে তাদের থেকে অনিবার্যভাবে পরিণতি রূপে নিশ্চিত হয়। অর্থাৎ এই সিদ্ধান্তের সত্যতা বলা হচ্ছে যে যার সত্যতা তাদের থেকে অনিবার্যভাবে পরিণতি রূপে নিশ্চিত। অর্থাৎ এগুলো এই যে সিদ্ধান্তের সত্যতা কি হবে এর উপরে নির্ভর করবে। যদি এই বাক্যগুলো সত্য হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য, বা এই বাক্যগুলো যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্তটি মিথ্যা হবে। তখন এখন আমরা বিভিন্ন যুক্তিবাদ যে সমস্ত সংজ্ঞা প্রদান করলেন তার উপর নির্ভর করে সহানুমানের গঠন সম্পর্কে আর একটু বিস্তারিতভাবে জানতে পারি। সেটা হলো কি, যেটি হলো একটি সহানুমান। আমরা দেখছি যে এখানে হলো সকল দার্শনিক হন জ্ঞানী, তারপরে অ্যারিস্টটল হন দার্শনিক এবং অ্যারিস্টটল হন জ্ঞানী। তাহলে এটি হলো একটি সহানুমান। এটি সহানুমান কারণ এই বাক্যের হলো
মানে এই সিদ্ধান্তের যে ব্যাপকতা তার আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক নয়। এখন দেখা যাচ্ছে যে এই সহনমানে হলো কয়টি পদ আছে? এই সহনমানের মধ্যে 3টি পদ রয়েছে। আমরা এর আগের আলোচনা দেখলাম যে সহনমানের মোট হলো 3টি পদ রয়েছে। আচ্ছা, সহনমানের মধ্যে 3টি পদ রয়েছে এবং এই 3টি পদের কিন্তু 3টি নাম রয়েছে। একটি হলো প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। এখন প্রধান পদ কোনটি? প্রধান পদ হলো যে সহনমানের যে সিদ্ধান্ত থাকবে তার সেই সিদ্ধান্তের বিধেয় পদকে আমরা প্রধান পদ বলে, সিদ্ধান্তের হলো বিধেয় পদকে আমরা প্রধান পদ বলে, এবং সহনমানের যে সিদ্ধান্ত তার হলো উদ্দেশ্য পদকে আমরা কি বলে? অবদান পদ। সিদ্ধান্তের বিধেয় পদ হলো অবদান পদ। এবং যে পদটি এই দুইটি আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ কমন যে পদটি, সেটি হলো যেমন এক্ষেত্রে হলো দার্শনিক। দার্শনিক এই পদটি হলো কমন। দার্শনিক পদটি এখানেও আছে এবং এখানেও আছে, যার ফলে এটি হলো কমন টার্ম বা সাধারণ পদ আর কি। তাহলে এই পদটি হলো উভয় যুক্তি বাক্য থেকে এদের মধ্যে সম্পর্ক তৈরি করছে, যার ফলে এটাকে বলা হচ্ছে মধ্যপদ। এই তাহলে এই এখানে দার্শনিক হলো মধ্যপদ বা এদের মধ্যে হলো সম্পর্ক তৈরি করছে, এটা বা যুক্তি বাক্যের মধ্যে মধ্যস্থতা তৈরি করছে। তাহলে দার্শনিক এই বাক্যেও রয়েছে, এই বাক্য রয়ে গেছে। এর ফলে কি আছে? এই বাক্য এবং এই বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। আর এই সম্পর্কের ফলে আমরা এর উপর নির্ভর করে কি করছে? একটি নতুন সিদ্ধান্ত গঠন করতে পারছে। এখন দেখা যাচ্ছে যে তাহলে এই দুটো যুক্তি বাক্যকে আমরা বলছি যে আশ্রয় বাক্য, অর্থাৎ সকল দার্শনিক হন জ্ঞানী, এটি একটি আশ্রয় বাক্য, এবং অ্যারিস্টটল হন দার্শনিক, এটি একটি আশ্রয় বাক্য। এবং অতএব হলো অ্যারিস্টটল হলো জ্ঞানী, তো তাহলে অ্যারিস্টটল জ্ঞানী, এটি হলো একটি কি? এটি হলো একটি সিদ্ধান্ত। তাহলে এই আশ্রয় বাক্য দুটির দুটো নাম রয়েছে। এই আশ্রয় বাক্য দুটির দুটো নাম রয়েছে, যেমন হলো এটির নাম হলো প্রধান আশ্রয় বাক্য, এটির নাম হলো অপ্রধান আশ্রয় বাক্য। এর কারণ কি? যে যুক্তি বাক্যে হলো প্রধান পদ থাকবে, যে যুক্তি বাক্যে প্রধান পদ থাকবে, প্রধান পদ কোথায় আছে? হ্যাঁ, যে যুক্তি বাক্যে প্রধান পদ থাকবে সেই যুক্তি বাক্যকে আমরা বলছি প্রধান আশ্রয় বাক্য। মানে প্রথমে আছে বলে যে এটা প্রধান তা নয়, যে যুক্তি বাক্যে এই প্রধান পদ থাকবে সেই যুক্তি বাক্যকে আমরা বলবো প্রধান আশ্রয় বাক্য। এবং যে যুক্তি বাক্যের মধ্যে হলো অপ্রধান পদ থাকবে সেটিকে বলা হবে অপ্রধান আশ্রয় বাক্য। যেমন হলে এই যে অ্যারিস্টটল এই বাক্যে আছে, তাহলে এটি হলো অপ্রধান পদ এই বাক্যে থাকার কারণে এই বাক্যটি বা এই আশ্রয় বাক্যটির নাম হয়েছে অপ্রধান আশ্রয় বাক্য। আর এটি হলো সিদ্ধান্ত। এতক্ষণ আমরা সহনমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, যেমন এর বাক্য, বিভিন্ন পদ সম্পর্কে। সহনমানের ক্ষেত্রে সহনমানে 3টি পদ রয়েছে: প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। সহনমানের ক্ষেত্রে মধ্যপদের গুরুত্ব অপরিসীম। সহনমানের ক্ষেত্রে মধ্যপদ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা জানি এটি একটি হলো সহনমান। এই সহনমানের এটি হলো প্রধান আশ্রয় বাক্য, অর্থাৎ সকল দার্শনিক হন জ্ঞানী, এটি হলো প্রধান আশ্রয় বাক্য। অ্যারিস্টটল হন দার্শনিক, এটি হলো অপ্রধান আশ্রয় বাক্য। এবং অ্যারিস্টটল হলো জ্ঞানী, এটি হলো সিদ্ধান্ত বাক্য। এবং আমরা জানি যে এই সহনমান হলো 3টি পদ রয়েছে, সেটিকে এটা হলো প্রধান পদ, তারপরে অপ্রধান পদ এবং হলো মধ্যপদ। এই মধ্যপদের ভূমিকা সহনমানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই মধ্যপদের কারণে বা মধ্যপদের অবস্থানের কারণে দেখা যাচ্ছে যে সহনমান কখনো বৈধ হয়, কখনো অবৈধ হয়। যদি আমরা জানি যে সহনমানের মধ্যপদ হলো দুটি আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। এই সম্পর্ক তৈরি করে বলেই কিন্তু আমরা কি করতে পারি? এই দুইটি বাক্যের উপর নির্ভর করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করতে পারি। যদি মধ্যপদের সঙ্গে এই আশ্রয় বাক্যের হলো কোনো সম্পর্ক তৈরি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত গঠন করতে পারি না।
এই ক্ষেত্রে মধ্যপদের ভূমিকা অনেকটা ঘটকের মতো। যেমন ঘটক হলো কনের বাড়ির সঙ্গে সম্পর্ক তৈরি করে, বরের বাড়ির ফলে বরের বাড়ির সঙ্গে সম্পর্ক তৈরি করে, যার ফলে বর ও কনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এক্ষেত্রে যদি হলো উভয় বাড়ির লোকজন বা বরের যদি ঘটককে না জানে বা তার সঙ্গে যদি সম্পর্ক না থাকে এবং হলো কনে যদি সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে হলো কোনো সম্পর্ক তৈরি হয় না। ঠিক অনেকটা এইরকম যে এই যে মধ্যপদ, এই মধ্যপদের সঙ্গে যদি হলে প্রধান পদের বা অপ্রধান পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি না হয়, তাহলে কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় না। এখন দেখা যাচ্ছে যে মধ্যপদের হয়তো প্রধান পদের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু অপ্রধান পদের সঙ্গে সম্পর্ক নেই, তাহলে কিন্তু সিদ্ধান্ত হয়তো গঠন হতে পারে, কিন্তু সেইটি হলো নর্তক সিদ্ধান্ত গঠন হবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা কোনো নতুন জ্ঞানের সন্ধান পাবো না বা এর থেকে আমাদের নতুন জ্ঞান অর্জিত হবে না। যার ফলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে হলো মধ্যপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া মধ্যপদের অবস্থানের কারণে হলো একটি অনুমান বৈধ হতে পারে বা অবৈধ হতে পারে। যেমন এই ক্ষেত্রে আমরা কি বলছি যে সকল দার্শনিকগণ জ্ঞানী, তারপরে অ্যারিস্টটল হন দার্শনিক অথবা অ্যারিস্টটল হন জ্ঞানী। তো এই ক্ষেত্রে কিন্তু এই অনুমানটি একটি বৈধ অনুমান, কারণ অনুমানের একটি নিয়ম আছে, যেটি হলো কি যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হয়, মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হয়। আমরা জানি যে ব্যাপ্যতা নিয়ম অনুযায়ী হলো এ যুক্তি বাক্যের হলো উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং বিধেয়পদ অব্যাপ্য, ই যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় ব্যাপ্য, তারপরে আয় যুক্তি বাক্যের উভয় পদে অব্যাপ্য এবং ও যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় ব্যাপ্য। তাহলে দেখা যাচ্ছে যে এই যুক্তি বাক্য হলো অর্থাৎ সকল দার্শনিক হন জ্ঞানী, এই যুক্তি বাক্য হলো দার্শনিক, এই পদটি হলো ব্যাপ্য হয়েছে, এবং হলো অ্যারিস্টটল হন দার্শনিক, এই যুক্তি বাক্য দার্শনিক, এই পদটি হলো অব্যাপ্য হয়েছে। এখন যদি এই দার্শনিক এই যুক্তি বাক্যের উদ্দেশ্য না হয় বিধেয় হতো, তাহলে দেখা যাচ্ছে যে এই যুক্তি বাক্যের বিধেয় হওয়ার কারণে দার্শনিক তখন কিন্তু অব্যাপ্য হয়ে যেত, যার ফলে এখানেও অব্যাপ্য হতো, এই বাক্যেও অব্যাপ্য হতো। উভয় বাক্যে অব্যাপ্য হলে বা তার থেকে কোনো সিদ্ধান্ত অনুমান করা সম্ভব না। যদি উভয় ক্ষেত্রে হলো মধ্যপদ হলো অব্যাপ্য থাকে, তাহলে কি হবে না, তার থেকে কোনো সিদ্ধান্ত অনুমান করা যাবে না। যে কারণে দেখা যাচ্ছে যে মধ্যপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মধ্যপদ হলো উভয় আশ্রয় বাক্যের মধ্যে থেকে এই বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে, যার ফলে এই দুইটি বাক্যের উপর নির্ভর করে একটি অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয়। এখন যদি আমরা সহানুমানের বৈশিষ্ট্য সম্পর্কে চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা এর কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করব। এটা কি, যে সহানুমানে যুক্তি বাক্যের সংখ্যা হলো 3টি। আমরা জানি যে অবরোহ অনুমানে 2টি যুক্তি বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত গঠন করা হয়, সেটিকে বলা হয় সহানুমান, বা 2টি পরস্পর সম্পর্কযুক্ত 2টি যুক্তি বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত অনুমান করা হয়, সেটিকে আমরা বলছি সহানুমান। তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে হলো 2টা আশ্রয় বাক্য থাকছে এবং একটি সিদ্ধান্ত থাকছে, সেই ক্ষেত্রে সহানুমানের মোট যুক্তি বাক্যের সংখ্যা হলো 3টি। তারপর বলা হচ্ছে যে কি, সহানুমানের আশ্রয় বাক্যের মধ্যে সাধারণ পদ বিদ্যমান থাকে, সাধারণ পদ বা কমন টার্ম হলো বিদ্যমান থাকে। যেমন আমরা আগের আলোচনায় দেখলাম যে মধ্যপদ রয়েছে সহানুমানের মধ্যে, এই মধ্যপদ হলো, এই মধ্যপদকে বলা হচ্ছে যে কমন টার্ম বা সাধারণ পদ। তাহলে দেখা যাচ্ছে যে সহানুমানে একটি কমন টার্ম রয়েছে, যেটিকে আমরা মধ্যপদ বলছি, এবং এই মধ্যপদের সাহায্যে উভয় আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি হয়, যার ফলে এর থেকে আমরা একটি সিদ্ধান্ত গঠন করতে পারি। এরপর বলা হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ যে সিদ্ধান্ত সহানুমানে যে সিদ্ধান্তটি গঠন করা হয় তাদের সঙ্গে এই আশ্রয় বাক্যের অনিবার্য সম্পর্ক রয়েছে। তারপর বলা হচ্ছে সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল, অর্থাৎ সহানুমানের আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য, এবং আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্ত মিথ্যা। অর্থাৎ সিদ্ধান্ত সত্য হলে আশ্রয় বাক্য অবশ্যই সত্য হবে, বা সিদ্ধান্ত মিথ্যা হলে আশ্রয় বাক্য অবশ্যই মিথ্যা হবে। যেহেতু আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান, যে কারণে সিদ্ধান্ত সত্য অথচ আশ্রয় বাক্য মিথ্যা, কিংবা সিদ্ধান্ত মিথ্যা অথচ আশ্রয় বাক্য সত্য, এরকম হবে না।
যদি আসল বাক্য সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য হবে, এবং আসল বাক্য যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্ত মিথ্যা হবে। তার বলা হচ্ছে যে স্বনুমানের সিদ্ধান্তের ব্যাপকতা আসল বাক্য থেকে বেশি নয়, অর্থাৎ স্বনুমানের সিদ্ধান্ত হিসেবে যে বাক্যটি গ্রহণ করা হবে তার ব্যাপকতা কখনোই কি হবে না, আসল বাক্য থেকে হলে বেশি ব্যাপক হবে না। সমব্যাপক হতে পারে অথবা কম ব্যাপক হতে পারে, কিন্তু কখনোই বেশি হবে না। এখন সহানুমানের ক্ষেত্রে আমরা জানি যে 3টি যুক্তি বাক্য ব্যবহৃত হয়, এবং আমরা জানি যে গুণ ও পরিমাণ অনুসার হলো যুক্তি বাক্য হলো 4 প্রকার। সেটা হলো সার্বিক সদর্থক, সার্বিক নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। এবং আমরা জানি যে সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্য হলো প্রধানত হলো সাপেক্ষ এবং নিরপেক্ষ, এবং সাপেক্ষ যুক্তি বাক্য হলো 2 ধরনের, হলো প্রাকল্পিক এবং বৈকল্পিক। এখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের যে 3টি যুক্তি বাক্য থাকে, এই 3টি যুক্তি বাক্য একই রকমের হতে পারে, আবার কখনো ভিন্ন রকমের হতে পারে। কখনো দেখা যাচ্ছে যে বলা আছে যে স্বনুমানের যে 3টি যুক্তি বাক্য ব্যবহৃত তা একই রকম হতে পারে, আবার ভিন্ন রকম হতে, অর্থাৎ 3টি বাক্য নিরপেক্ষ, প্রাকল্পিক কিংবা বৈকল্পিক হতে পারে। স্বনুমানের যে 3টি যুক্তি বাক্য থাকে সেই 3টেই হতে পারে গিয়ে 3টেই নিরপেক্ষ আকারে হতে পারে, বা কিংবা 3টেই হলো প্রাকল্পিক হতে পারে, কিংবা 3টেই বৈকল্পিক হতে পারে। আবার হলো এই 3টের মধ্যে দেখা যাচ্ছে মিলাই হতে পারে, অর্থাৎ নিরপেক্ষ এবং প্রাকল্পিক মিলাই হতে পারে, নিরপেক্ষ বৈকল্পিক হতে পারে, কিংবা প্রাকল্পিক এবং বৈকল্পিক হতে পারে। যুক্তি বাক্য 3টি একই রকম হলে তাকে আমরা বলছি যে অমিশ্র সহানুমান, এবং যদি আলাদা রকমের হয়, অর্থাৎ এক ধরনের বাক্যের সঙ্গে যদি আরেক ধরনের বাক্য মিলাই হলে সহানুমান হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেই ধরনের সহানুমানকে আমরা বলছি মিশ্র সহানুমান। আমরা যদি এই ছকটি লক্ষ্য করি তাহলে দেখব সহানুমানের বিভিন্ন প্রকার রয়েছে। যেমন আমরা এখন বললাম কি যে সহানুমানকে আমরা কি করছি, সহানুমানকে আমরা মিশ্র এবং অমিশ্র বিভাগ ভাগ করতে। তার মধ্যে অমিশ্র সহানুমান হলো এই 3 ধরনের হতে পারে: নিরপেক্ষ সহানুমান, প্রাকল্পিক সহানুমান এবং বৈকল্পিক সহানুমান। যেমন এটি হলো এই অনুমানের ক্ষেত্রে আমরা দেখছি যে 3টি যুক্তি বাক্য হলো নিরপেক্ষ আকারের, যার ফলে এটিকে আমরা বলছি নিরপেক্ষ সহানুমান। এই অনুমানের ক্ষেত্রে আমরা দেখছি যে 3টি যুক্তি বাক্য হলো বৈকল্পিক আকার, অর্থাৎ যদি তাহলে দিয়ে এই বাক্যগুলো তৈরি হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে এটি প্রাকল্পিক সহানুমান। এবং এই সহানুমানের ক্ষেত্রে আমরা দেখছি যে 3টি যুক্তি বাক্যই হলো বৈকল্পিক, মানে হয় না হয় এরূপ শর্ত সাহায্যে গঠিত হয়েছে, যার ফলে এইটিকে আমরা বলছি বৈকল্পিক সহানুমান। এবং এখানে বাক্যগুলো সবগুলো একই রকমের, এই জন্য এটাকে আমরা বলছি যে অমিশ্র সহানুমান। এবং সহানুমান আরেক রকমের রূপ রয়েছে, সেটি হলো মিশ্র সহানুমান। মিশ্র সহানুমান 3 ধরনের রয়েছে। এটা হলো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং দ্বিকল্প ন্যায় অনুমান। যেমন প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান কোনটা? প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান হলো যে প্রাকল্পিক এবং নিরপেক্ষ যুক্তি বাক্য মিলে। যেমন এই যে অনুমানটি যদি আমরা খেয়াল করি তাহলে কি হবে, এটি হলো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। এবং যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, মেঘ হয়েছে অতএব বৃষ্টি হবে। তারপরে যদি বলে আমরা যে ছেলেটি হয় সৎ, ছেলেটি হয় সৎ, না হয় বোকা, ছেলেটি নয় বোকা, অর্থাৎ ছেলেটি হয় সৎ, তাহলে এই ক্ষেত্রে হলো এটা হলো বৈকল্পিক যুক্তি বাক্য এবং এটি নিরপেক্ষ যুক্তি বাক্য, যার ফলে এটি হলো বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। এবং আমরা যদি এই বাক্যটি খেয়াল করি তাহলে বলা হচ্ছে কি, মানে এই অনুমানে যদি তুমি সৎ কাজ করো তাহলে লোকে তোমার সমালোচনা করবে, এবং যদি তুমি অসৎ কাজ করো তাহলেও লোকে তোমার সমালোচনা করবে। হয় তুমি সৎ কাজ করবে, না হয় অসৎ কাজ করবে, অথবা লোকে তোমার সমালোচনা করবে। তাহলে এটি হলো কি, এটি হলো বিকল্প ন্যায় অনুমান।
এতক্ষণ তোমরা সমমানের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পেলে। এই সমস্ত আলোচনা থেকে তোমাদের কতটুকু ধারণা হলে এসে আমরা তার একটি মূল্যায়নের ব্যবস্থা করি। বলা হচ্ছে সমমানের ক্ষেত্রে সিদ্ধান্তের ব্যাপকতা হলো যে সমমানের ক্ষেত্রে সিদ্ধান্তের ব্যাপকতা হলো আশ্রয় বাক্যের সমব্যাপক, আশ্রয় বাক্যের বেশি ব্যাপক, আশ্রয় বাক্যের কম ব্যাপক। এগুলোর মধ্যে কোনটি সত্য হবে? সমমানের ক্ষেত্রে সিদ্ধান্তের ব্যাপকতা, আমরা জানি যে আশ্রয় বাক্যের ব্যাপকতা রয়েছে, সিদ্ধান্তের ব্যাপকতা রয়েছে। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সমমানের ক্ষেত্রে সিদ্ধান্তের ব্যাপকতা কি? সেটি কি আশ্রয় বাক্য থেকে আশ্রয় বাক্যের সমব্যাপক হবে, নাকি আশ্রয় বাক্যের বেশি ব্যাপক হবে, নাকি আশ্রয় বাক্য কম ব্যাপক হবে? তাহলে এইসব ব্যাপারে আমরা 10 সেকেন্ড চিন্তা ভাবনা করি। আশা করি ইতিমধ্যে তোমরা সঠিক উত্তরটি পেয়েছো। এসব তোমাদের ধারণাটা সঠিক আছে কিনা আমরা একটু মিলিয়ে দেখি। কি বলা আছে যে সমমানের ক্ষেত্রে সিদ্ধান্তের ব্যাপকতা হলো আশ্রয় বাক্যের সমব্যাপক। বলা আছে যে এটা সঠিক। আশ্রয় বাক্যের বেশি ব্যাপক বলা আছে এটি ভুল, এবং আশ্রয় বাক্যের কম ব্যাপক, তাহলে এটু সঠিক। অর্থাৎ সমমানের সিদ্ধান্তের যে ব্যাপকতা সেটি হলো আশ্রয় বাক্যের সমব্যাপক হবে, অথবা আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হবে, কিন্তু আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 নম্বর অপশন এবং 2 নম্বর অপশন এটি হলো সঠিক। তাহলে উত্তরের ক্ষেত্রে আমাদের কোনটি সঠিক হবে? উত্তরের ক্ষেত্রে হলো 1 আর 3, এই খ নম্বরে 1 আর 3 রয়েছে, সুতরাং এটি হলো সঠিক হবে। তাহলে এতক্ষণ তোমরা আমার সঙ্গে ধৈর্য সহকারে মাধ্যম অনুমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনলে। আশা করি এইসব আলোচনা থেকে মাধ্যম অনুমান তথা সহানুমান সম্পর্কে তোমাদের ধারণা মোটামুটি স্বচ্ছ হয়েছে। এরপরও আজকের এই ক্লাসটি একযোগে মির্জা আব্দুল করিম কলেজের ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেল এবং যশোর শিক্ষা বোর্ডের অনলাইন ক্লাসরুমে থেকে প্রচারিত হচ্ছে। তোমরা ক্লাসটি এই সমস্ত জায়গা থেকে বারে বারে দেখতে পারবে, এবং দেখে এই ব্যাপারে তোমাদের কোনো সমস্যা থাকলে তা তোমরা সে বিষয়ে ধারণা আরও পরিষ্কার করতে পারবে। আগামীতে এই সহানুমান সম্পর্কে আরও আলোচনা হবে। আশা করি সেসব আলোচনায় তোমরা অংশগ্রহণ করবে। তোমরা বাড়িতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিয়মিত পড়াশোনা করো, যাতে পরীক্ষাগুলো আগামীতে সুন্দর হয়। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে রাখছে। আল্লাহ হাফেজ।